বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। এম এ হাশেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশনের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় ৪ অনুশীলনী ৪.১ থেকে আলোচনা করব। অধ্যায়টি মূলত সূচক ও লঘারিদম, বাট প্রথম যে অনুশীলনীটা আছে সেটার ভিতরে সূচক সম্পর্কিত অঙ্ক, সেখানে আজকে সূচক নিয়ে আলোচনা করব। এখন সূচক কি সেটা আমাদের জানতে হবে। আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা একই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, সেটাকে যতবার বিশ্লেষণ করা হয় তার সংখ্যাটাকে বলা হয় সূচক, আর এই সংখ্যাটাকে যেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি সেই সংখ্যাটাকে বলা হয় ভিত্তি। তা আমরা এটা মনে রাখবো। তো সেখান থেকে আমরা যদি একটু বুঝতে চাই যে যেমন আমি যদি 8কে ভাঙি তাহলে আমি জানি 2 গুণ 2, তাহলে এখানে 8কে 3বার ভাঙে গেল, সেক্ষেত্রে আমি বলতে পারি 2 কিউব। তাহলে এই 2 উৎপাদকটা যতবার পাওয়া গেল ততবারকে আমরা সূচক বলবো। তাহলে এখানে 3 হচ্ছে সূচক আর এখানে 2 হচ্ছে ভিত্তি। তাহলে এখান থেকে আমরা একটু সহজে মনে রাখার একটা টেকনিক অবলম্বন করতে পারি যে মাথায় যে থাকে সে হচ্ছে সূচক আর নিচে যে থাকে সে হচ্ছে ভিত্তি। তো এখন আমরা এই সূচকের অঙ্ক করতে গেলে কিছু সূত্রের দরকার হয়। সেই সূত্রগুলো আসলে সিম্পল সূত্র, আমরা বীজগণিতে অহরহই ব্যবহার করে থাকি। তো সেখান থেকে যদি আমি দেখি যে এখানে প্রথম সূত্রটা যদি আমি দেখি যে সূত্র নাম্বার 1 a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সমান কী লেখা যায়? এটা সমান লেখা যাবে a টু দি পাওয়ার mn। আর সত্য হচ্ছে এই বাস্তব সংখ্যা mn হচ্ছে বিলংস n, তার মানে mn হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়? আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 2 3 4 থেকে। তা আমরা জানি সেগুলো মনে রাখি। আর সূত্র নাম্বার 2 এর দিকে যদি আমি তাকাই, এখানে দেখবা উপরে a টু দি পাওয়ার m, নিচে a টু দি পাওয়ার m। এটাকে আবার দুইভাবে লেখা যায়। কিভাবে? আমি যদি নিচের পাওয়ারটাকে উপরে নিয়ে একভাবে লেখা হবে, আর নিচের পাওয়ারটাকে উপরে যদি নিই তাহলে আরেকভাবে। এখন দেখো আমি এই নিচের পাওয়ারটা প্রথমে উপরে নিয়েছিলাম, আর পাওয়ার যদি পার্শ্ব পরিবর্তন করে উপর নিচ তাহলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে এখানে ছিল +n, উপরে চলে গেলে হবে -n। আর ঠিক এটা যখন নিচে চলে আসবে তখন এটা +n হলে এখানে আমরা লিখব -n, আর যদি মাইনাস থাকতো আমি প্লাস লিখতাম। তো এখন কথা হচ্ছে আমি কোথায় যাব, আমি কোন দিকে যাব? আমি কি উপরের দিকে যাব নাকি নিচের দিকে যাব? এখানে মনে রাখা খুব সহজ। আমার যখন m এর মানটা বড় হবে তখন m এর দিকে যাব, যখন n এর মানটা বড় হবে তখন n এর দিকে যাব। এটা হচ্ছে যে পাওয়ার বড় কার, যার পাওয়ার বড় আমি ঠিক তার দিকে যাব। আমি যদি একটা এক্সাম্পল দিই এখানে, যেমন আমার কাছে ধরো a টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 6 আছে, অথবা আরও ছোট ধরলাম আমি এখানে a টু দি পাওয়ার 3 আছে। তাহলে আমি কি করব? এইটা আমি করতে গেলে a টু দি পাওয়ার 7 - 3 লিখবো, তখন আসবে a টু দি পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে পাওয়ার যার বড় হবে তার দিকে আমরা চলে যাব। এখন ধরো যে উপরে ছোট আছে, উপরে a কিউব, নিচে আছে a টু দি পাওয়ার 7, তাহলে কি আমি 7কে উপরে নিব না? তখন আমি করব হচ্ছে a টু দি পাওয়ার 7 - 3, তাহলে আমার হবে 1/2 টু দি পাওয়ার 4। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমরা দেখব যে আমার উপরে নিচে যে ভিত্তিগুলো আছে সেই ভিত্তির উপরে যে সূচকগুলো আছে তার পাওয়ারটা কীরকম। যদি ছোট হয় আমরা ছোটোর থেকে বড়োর দিকে যাব, বাট বড় থেকে ছোটোতে আসবো না। এবার সূত্র নাম্বার 3 ab হোল টু দি পাওয়ার n। দেখো বেস হচ্ছে আলাদা, পাওয়ার হচ্ছে 1। এরকম যদি ব্র্যাকেট দিয়ে একটা পাওয়ার থাকে তাহলে আমরা সেটাকে আলাদা করে দিতে পারি, এর উপরে দিতে পারি, বি এর উপর দিতে পারি। তাহলে আমি লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু ভি টু দি পাওয়ার n। আবার দেখো এটা ছিল গুণ আকারে, এটা হচ্ছে ভাগ আকারে, একই কথা। তাহলে আমি উপরের a এর সাথেও a টু দি পাওয়ার n দিতে পারি, বি এর সাথেও আমি বি টু দি পাওয়ার n লিখতে পারি। এখন কথা হচ্ছে এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? আমার যদি বি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এই শর্তের ক্ষেত্রে বি কখনো কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। সূত্র নাম্বার 5 হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। এখন পাওয়ারের উপরেই যদি পাওয়ার থাকে ব্র্যাকেট দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ারকে কী করব? গুণ করব। আমাদের কখনো কখনো এইটার সঙ্গে এটার একটু
প্যাচ লেগে যায় যে আমি কখন পাওয়ারকে যোগ করব আর পাওয়ারকে কখন গুণ করব। এটা খুব ভালো করে লক্ষ্য করো, পাওয়ারের উপরে যদি পাওয়ার ব্র্যাকেট দিয়ে থাকে তাহলে সেখানে গুণ হবে। দেখো বৃত্তি একটা, বাট পাওয়ারের উপর পাওয়ার আছে, আর এখানে বৃত্তি দুইটা আলাদা অবস্থানে আছে গুণাকারে। আমরা গুণাকারে যদি বৃত্তিগুলো থাকে, সেই বৃত্তি একসাথে করতে গেলে আমরা এই পাওয়ারগুলোকে যোগ করে দিব। আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছো। এখন আমরা আরও কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে শূন্য ও ঋণাত্মক সূচক। আমাদের সূচকটা যদি পাওয়ার যেটা, সেটা যদি 0 এবং 1 হয়ে যায়, সেক্ষেত্রে কী করব? ঋণাত্মক হয়ে যায়। দেখো সংজ্ঞা নাম্বার 1-এ বলা আছে যদি কোনো কিছুর পাওয়ার 0 হয় তাহলে তার মান সবসময় 1, কিন্তু সেই বৃত্তিটা কখনোই 0 হতে পারবে না। সংজ্ঞা নাম্বার 2-এ আমরা দেখতেছি যদি কোনো কিছুর পাওয়ার যদি ঋণাত্মক হয় তাহলে সেটা এরকম ইনভার্স হয়ে যায় 1/a², যেখানে a ইজ নট কী হবে? 0 হবে। আবার n বিলংস টু n, n বিলংস টু n মানে কি? আমরা আবারও জানি এই n দ্বারা স্বাভাবিক সংখ্যাকে বোঝায়, তাহলে স্বাভাবিক সংখ্যার ভিতরে যে সদস্যগুলো আছে n এর মান হবে সেইগুলো। এখন আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখাই যে তোমরা এখানে এই 0 হলে পাওয়ার 1, তোমরা যদি মনে করো যে 100-এর উপর 1000-এর উপরে পাওয়ার 0 তার মানে 1, তুমি যদি মনে করো 25-এর উপর পাওয়ার 0 তার মানে 1, তাহলে আমরা দেখব যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কি হয়ে যায়? 1 হয়ে যায়। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস আমরা এখান থেকে লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে যদি দেখি আমরা যে 7⁻² আছে, তাহলে আমি কি লিখবো? 1/7²। তো পাওয়ারটাকে আমরা যদি এরকম নেগেটিভ পাই তাহলে আমরা এটাকে নিচে নিয়ে যেতে পারি 1/, তখন এটা পজিটিভ হয়ে যায়। আর n-তম মূল এর n-তম মূলকে লেখা যায় √, এখানে পিছনে n থাকবে, a থাকবে। আমরা জানি যে বর্গের যদি আমরা বর্গমূল করি তাহলে সেক্ষেত্রে রুট হয়, আর যদি ঘনমূল করি তাহলে সেক্ষেত্রে এরকম দিয়ে আমাদের এখানে লাগবো 3। এবার তাহলে বাকিগুলো কি? আমি এরকম 5 থাকলে কি লিখবো? আসলে 5 থাকলে যেমন a⁵, তাহলে a⁴1/5। হ্যাঁ, যদি আমার থাকতো a⁻√7 তাহলে আমি কি লিখতাম? a⁻1/7। তো আমাদের লক্ষ্য রাখতে হবে শুধু রুট যদি কারো ভিতরে থাকে তাহলে আমি সেখানে লিখবো হাফ 1/2, আর যদি রুটের এইখানে রুট চিহ্নটা বা মূল চিহ্নের পিছনে যদি কোনো সংখ্যা থাকে আসলে 1/, সেই সংখ্যাটা হয়। এটা আমরা সহজে মনে রাখতে পারবো। তাহলে এইটা সমান আসলে কি? a⁻1/n। তাহলে আমাদের যদি এরকম চিহ্নের পিছনে কোনো কিছু সংখ্যা থাকে তাহলে আমরা সবসময় লিখবো 1/, তত। এগুলো মনে রাখলে আমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে। এখন আমরা তোমাদের বইয়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এখন অনুশীলনী 4.1-এর একটা অঙ্ক আমি এখানে তুলেছি, 1 নাম্বার। সেটাতে বলা আছে যে 7⁻³ × 7⁻³ ডিভাইড বাই 3 × 3⁻⁻4। এখন এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? অতি সহজ এই অঙ্কগুলো। আমি যে সূত্রটা পড়েছিলাম যে a⁻m × a⁻n = a⁻m + n, তার মানে ভিত্তি যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে। ঠিক ওইটাই আমরা ব্যবহার করি এখানে, খুব সহজেই করতে পারি। 7⁻³ - 3, আর এখানে কি হবে? 3⁻1 - 4। কেন 1 - 4? যদি আমাদের কোনো ভিত্তির উপরে পাওয়ার না থাকে তাহলে বুঝতে হবে সেখানে 1 আছে। এখন দেখো এখানে কি হয়? 7⁻0 আর এখানে হবে 3⁻⁻3। এখন আমি এখানে লিখতে পারি 7⁻1 3⁻3। দেখো আমরা সূত্রটা পড়েছিলাম কি? a⁻n হলে 1/a⁻n হয়। ঠিক বিপরীত ক্রমে যদি এরকম আমি কখনো পাই তাহলে আমি সেটাকে a⁻n লিখতে পারি, লিখতে পারি। তাহলে ঠিক ওইটা কাজে লাগে আমি এইটাকে যদি করি তাহলে সেখানে হবে 1 × 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ। তারপর আমরা কি করব? এই 3 কিউবে যত হয় ঠিক আমরা তত করব। তাহলে 1 × 27 = 27। এইটি হবে আমাদের অ্যান্সার। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের বইয়ের আরেকটা অঙ্ক এখন করব। সেটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কই করব এখন, 4 নাম্বার। এখানে বলা আছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স, এটার উপরে আবার ইনভার্স আছে। তো এখন দেখো আমরা যখন এই অঙ্কটা করি অনেকে ভুল করি যে 2a ইনভার্স 1/2a লিখে ফেলি। এরকম লেখো, ভুলটা আমি আগে দেখাই। 1/2a লিখি প্লাস 1/3b লিখি, 1/3b লিখি, লেখার পর আমরা অঙ্কটা করি।
আসলে এইভাবে যদি লেখো তোমার পুরো অঙ্কটাই কাটা যাবে অথবা ভুল হবে। কেন দেখো এখানে দেখো 2 এর উপরে কিন্তু ইনভার্স নাই, 2 এর সাথে এ গুণ আকারে আছে, ইনভার্সটা হচ্ছে এর উপরে, 3 এর উপরে ইনভার্স নাই, ইনভার্সটা হচ্ছে বি এর উপরে। সুতরাং আমি 2কে বা 3কে নিচে নামাতে পারবো না, তাহলে আমি 2 উপরেই থাকবে, আমি যদি নামাই এ কে নামাতে হবে, তাহলে 1/a লিখতে পারবো, আর এখানে লিখতে পারবো 3/b, তারপরে ইনভার্স। এখন বলতে পারো এখানে এ টু দি পাওয়ার কিছু নাই কেন? দেখো আমি যদি তোমাদের n এর সূত্রের মতোই দেখাই, ওই এ টু দি পাওয়ার n হবে, সেক্ষেত্রে 1 এর কোনো পাওয়ারের দাম নাই, আমরা সেজন্য লিখি না। তো এইভাবে লেখা হয়েছে আর কি। আর উপরে 1 আর 2 যদি গুণ করি তাহলে 2 হয়ে যায়, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে এটাকে যদি আমি লসাগু করি ab হবে, তাহলে 2b + 3a, এখানে আবার ইনভার্স দাও। এখন মজার বিষয় হলো আমি একটু তোমাদের দেখাই দিই যে এ বি যদি ইনভার্স হয়, আমি যদি এটাকে ঘুরিয়ে দিই তাহলে ইনভার্সটা চলে যায় আর কি। তো এইটা তোমরা অবলম্বন করতে পারো, অথবা তোমরা যদি এটা ভেঙে ভেঙে করো তাহলে সেই ইনভার্সটা চলেই যাবে। তো সেক্ষেত্রে আমি এটাকে উল্টায় দিলে কি হবে, এ বি / 2b + 3a, এটি হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের বইয়ের যে 8 নম্বর অঙ্কটা আছে সেটা আমি করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এখানে দেখো আমি যদি তাকাই, প্রত্যেকটা ভিত্তি আসলে 3। তো এরকম বৃত্তি যখন একই দেখব, আমরা চেষ্টা করব সেই বৃত্তিগুলোকে একসাথে করে ফেলতে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এই 3, এখানে 9, তো 9টাকে আমি 3 করে ফেলতে পারি। তো প্রত্যেকটা ভিত্তিকে আমি এক জায়গায় আনার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যায়। এখন দেখো আমি যদি এখানে প্রথমে এই 3m + 1 এটা রাখলাম, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে m × m - 1 ভাগ, আমি এটাকে করতে পারি 3² m + 1 ডিভাইডেড বাই, এইখানেও পাওয়ারে পাওয়ারে গুণ হবে। আশা করি লাইনটা বুঝতে পেরেছো কীভাবে। আমার এখানে যা আছে তাই লিখলাম, এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমি জানি গুণ হয়, সেজন্য m × m - 1, আর 9কে 3² লেখা যায় m + 1, আর এটাও পাওয়ারে পাওয়ারে আমি গুণ করে দিয়েছি, আর কোনো কাজ আমি এখানে করে নাই। এবার আমি কি করব, 3m + 1, এখানে লিখব 3m² - m, এটা আমরা গুণ করে দিয়ে এখানে করতে পারি, ভাগ, এইবার এই পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয় আমি লিখতে পারি 2m + 2, আর এইখানে আমি যদি পাওয়ারে পাওয়ারে গুণ করি তাহলে m + 1 × m - 1 m² - 1। কেন? আমরা জানি a + b × a - b এর সূত্র হচ্ছে a² - b²। এখন যেহেতু এই পাওয়ারগুলা সব এক ধরনের হয়ে গেছে, এখন আমরা এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ যা করে পাওয়ারের সাথে পাওয়ারের সেই ব্যবস্থাটা আমরা করতে পারি। তাহলে দেখো আমরা প্রথমে এই ভাগটাকে গুণ করে ফেলবো, তাহলে এইটা হয়েছে 3m² - m, ভাগটাকে আমি গুণ করে ফেললাম, এখানে লিখতে পারি 3m² - 1, এখানে 2m + 2, তো এটা আমরা লিখে দিতে পারি। এখন আমরা কি করতে পারি, দেখো এই জানি যদি গুণ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হয়, এইটাও ঠিক পাওয়ারগুলো যোগ হবে। আমি তাহলে এই দুইটা লাইন মুছাই দিলাম, উপরে করতেছি। তাহলে আমি কি করতে পারি, দেখো এই উপরে এই 3 এবং এই 3কে একসাথে করে দিলে এই পাওয়ারটা কি হবে, যোগ হবে, তাহলে m + 1 + m² - 1। এবার এইটা আমরা যোগ করে দিব, তাহলে 3m² - m + 2m + 2। আশা করি বুঝতে পেরেছো, এই পাওয়ার উপরে যোগ হয়েছে, আর নিচেরটার সঙ্গে নিচেরটা যোগ হয়েছে। এইভাবে যোগ করার পর এখন আমরা যেগুলোর সাথে মিল আছে, মিলকরণে যদি কমাতে পারি কমায় দিব। 3 এই 1 আর 1 যদি কাটি আমার থাকবে হচ্ছে m + m², আর এইখানে দেখো আমরা যোগ বিয়োগ করতে পারি, তাহলে আমার কি থাকে, m² মাইনাসে আর প্লাসে বিয়োগ হয়, তাহলে সেক্ষেত্রে m থাকবে +2 থাকবে। এখন আমি তোমাদের প্রথম অবস্থায় বলেছিলাম যার পাওয়ার বড় তার দিকে আমার যেতে হয়, তাহলে উপরেরটা থেকে নিশ্চয়ই নিচেরটা পাওয়ার বড়, কারণ এখানে m + m², এখানে m + m², বাট +2 আছে বেশি, তাহলে নিচেরটা আমার বড়। সেক্ষেত্রে আমি কি করতে পারি, উপরে 1 লিখে নিচে লিখতে পারি 3m + 2, আর এই পাওয়ার নিচে আসতে কি হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমি বলতে পারি -m - m²। তাহলে 1 ডিভাইডেড বাই এখানে কি থাকে, 3 × 2, 1/3,
9। এটা হবে আমাদের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা তোমরা সহজেই বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের যে অঙ্কটা করব সেটা হচ্ছে একটা প্রমাণের অঙ্ক, যেটা তোমাদের অনুশীলনীতে 9 থেকে 15 নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো আছে প্রত্যেকটাই প্রমাণ। তো 9 নাম্বার প্রমাণটা আমি এখানে তুললাম। এটা কিভাবে করবে একটু দেখো। আমি প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড, এখানে দেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান যেটা আছে আমি সেটাই লিখব, দেখে খুব সহজেই সমাধান করতে পারি। তাহলে এখানে আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এখানে দুই ধরনের বেস আছে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 2। আমি জানি ছোটো বেস থেকে বড়তে যাওয়া একটু ডিফিকাল্ট বা যাওয়াই যায় না, আর বড় থেকে ছোটোতে যাওয়া খুব সহজ। তো এখানে 2 আছে, আমি বেসটা যদি 2 করে ফেলি তাহলে আমার জন্য সহজ হয়। সেক্ষেত্রে আমি 4কে কী করতে পারি, আমি 4কে এখানে 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে 2 স্কোয়ার আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে থাকবে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন পাওয়ারে যেহেতু গুণ হয় এবং এই পাওয়ারের জায়গাও রিপ্লেস করা যায়, তাহলে আমি এখানে লিখতে পারবো 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করি এটা তোমাদের বুঝতে সমস্যা হয় নাই। আমি এই 2কে বাইরে নিয়ে গেছি, nকে ভিতরে আনছি, এর কারণ হচ্ছে আমি এটাকে সূত্র করবো। এখন আমি যদি বলি এটা a স্কোয়ার আর এটাকে যদি স্কোয়ার দিয়ে বলি এটাকে b স্কোয়ার, তাহলে আমি বলতে পারি, কারণ 1-এর উপর স্কোয়ার দিলে আসলে মানে তারতম্য হয় না, সেজন্য আমি দিতে পারি। এখন আমি এখানে কি বলতে পারি, 2 টু দি পাওয়ার n প্লাস 1, আবার বলতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে কি হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এটা হচ্ছে a প্লাস বি ইন্টু এম এস বি এর সূত্র। এটাকে আমি a বলবো, এটাকে b বলবো, তাহলে a প্লাস বি ইন্টু এম এস বি। এখন আমি এটাকে কেটে দিতে পারি, তাহলে আমার থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, যা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি বলতে পারি, সমান সমান এখানে রাইট হ্যান্ড সাইড। যেহেতু শর্ট বলেছে আমি এখানে লিখে দিব প্রুভড। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আবার দেখো এখানে যে আমি এটা কেটে দিয়েছি, তাহলে আমাদের থাকে কি 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর এটাই দেখো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের কি আছে, রাইট হ্যান্ড সাইড। যেহেতু এখানে প্রমাণ করতে বলেছে আমি লিখব প্রুভড, আর যদি দেখাতে বলে আমি সেখানে লিখব শুড। এখন আমরা আরও একটি অঙ্ক শিখব এখান থেকে, তোমাদের বইয়ে প্রমাণ করো অংশেরই 10 নম্বর অঙ্কটা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি তোমাদের প্রায় সময় সৃজনশীল অঙ্কে থাকে, সুতরাং আমরা শিখব কিভাবে করতে হয়। তো আসো এখানে আমরা লিখি। এখন লেফট হ্যান্ড সাইড সমান সমান যা আছে ঠিক আমরা তাই তো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ডট 3 টু দি পাওয়ার 2p প্লাস q ডট 5 টু দি পাওয়ার p প্লাস q ডট 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই, এখানে হবে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ডট 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 ডট 10 টু দি পাওয়ার p ডট 15q। তো এইটা আমরা কিভাবে করব, এই অঙ্কগুলো করার সময় আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা এখানে ভিত্তি হিসেবে যাদেরকে পাবো তাদেরকে অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। সুতরাং এই জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে ভিত্তি হিসেবে 2, 3, 5, 6 অনেক কিছু আছে, বাট প্রত্যেকটাকে মৌলিক সংখ্যা হতে হবে। আর আমরা জানি যে মৌলিক সংখ্যা হলো ওই সংখ্যাগুলো যার এক এবং নিজে ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নাই। তো সেই ক্ষেত্রে এখানে 2, 3, 5 সবাই মৌলিক সংখ্যা, কিন্তু 6, 10, 15 এগুলো মৌলিক সংখ্যা না, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোকে আমাকে মৌলিক সংখ্যায় রূপান্তর করতে হবে। যদি আমি এগুলোকে মৌলিক সংখ্যায় রূপান্তর করতে পারি তখনই আমার এই অঙ্কটা সহজ হয়ে উঠবে। তাহলে আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে এই ধরনের অঙ্ক আসলেই আমাদের বেসগুলোকে প্রথমে মৌলিক সংখ্যায় রূপান্তর করতে হবে। আসো আমরা এখন মৌলিক সংখ্যায় রূপান্তর যদি করি তাহলে এখানে কি আসবে, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 যা আছে তাই থাকবে, 3 টু দি পাওয়ার 2p প্লাস q যা আছে তাই রাখলাম, 5 টু দি পাওয়ার p প্লাস q ডট। এখন দেখো আমি যদি 6কে ভাঙি, আমি জানি 2 গুণ 3 হচ্ছে 6 এবং 2, 3 দুইটাই মৌলিক সংখ্যা, সেক্ষেত্রে আমি 2, 3 নিতে পারি। তারপর দেখো আমি কি করব, এটা যা আছে তাই রাখবো, p মাইনাস 2। এইখানেও আমি 2 ইন্টু 3 লিখতে পারি, 2p প্লাস 2 ডট, এখানে
2 ইন্টু 5, দুইটা মৌলিক সংখ্যার আকারে এখানে ভাঙা যায়, আর এখানে হবে 3 ইন্টু 5। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে আমরা যেই যৌগিক সংখ্যাগুলো থাকবে সেগুলোকে প্রথমে মৌলিক সংখ্যায় নিয়ে যাব। এরপর আমরা যে কাজটা করব যে বেসগুলোকে একত্রিত করার চেষ্টা করব, আর এখানে যে বেস দুইটা আলাদা আছে কিন্তু পাওয়ার একটা, এটাকেও আমরা দুইটা বেসের মাথায় দিয়ে দিব। তাহলে সেই ক্ষেত্রে কী হবে দেখো, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ডট 3 টু দি পাওয়ার 2p প্লাস q ডট 5 টু দি পাওয়ার p প্লাস q ডট 2 টু দি পাওয়ার p 3 টু দি পাওয়ার p। আর নিচে কী হবে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ডট 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ডট 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ডট 2 টু দি পাওয়ার p ডট 5 টু দি পাওয়ার p, এখানে হবে 3 টু দি পাওয়ার q ডট 5 টু দি পাওয়ার q। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা শুধু এই ব্র্যাকেটটা উঠানোর জন্য এই পাওয়ারটাকে বা সূচকটাকে প্রত্যেকটা বেইজের উপর দিয়ে দিয়েছি, ভিত্তির উপরে দিয়ে দিয়েছি। এখন আমরা যে কাজটা করব, আমি একটু জায়গা স্বল্পতার কারণে আমি একটু মুছিয়ে দিলাম এই লাইনটা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটার যে বেসগুলো আছে সেগুলোকে আমরা একসাথে করে ফেলবো। এখন একসাথে যদি আমি করি, দেখো এই 2 কোথায় কোথায় আছে সেগুলো একসাথে যোগ করে দিই। তাহলে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 প্লাস p, তারপরে 3 গুলো যোগ করে দিই, 3 টু দি পাওয়ার 2p প্লাস q প্লাস p ডট 5 টু দি পাওয়ার p প্লাস q, এটা লিখে দিব। এখন নিচেরগুলো আবার করি, তাহলে 3 টু দি পাওয়ার p মাইনাস 2, এখানে 3 কোথায় আছে এই যে এটাকে যোগ করে দাও, 2p প্লাস 2, আর এটা 3 আছে এখানে প্লাস q করে দিলাম প্লাস, এবার 2 এরটা ধরলাম, এখানে 2p প্লাস 2, তাহলে 2p প্লাস 2, এখানে আছে প্লাস p লিখে দিলাম। এবার আমরা 5 এরটা করবো, হ্যাঁ 5 এরটা যদি করি তাহলে 5 এর এখানে আছে p, এখানে আছে q, তাহলে 5 টু দি পাওয়ার p প্লাস q। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু যার ভিত্তির সাথে মিল আছে সেই ভিত্তিটাকে একসাথে লিখে পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিব। এখন দেখো উপরে কি হয়, 2 টু দি পাওয়ার এখানে হবে 3p প্লাস 1 ডট, এখানে কি হবে 3p প্লাস q ডট 5 টু দি পাওয়ার p প্লাস q, নিচে কি হবে, নিচে হবে 3 টু দি পাওয়ার 3p, এখানে দেখো এই 2 টু কাটা, তাহলে থাকবে হচ্ছে q ডট, এখানে 2 টু দি পাওয়ার 3p প্লাস কি থাকবে 2 থাকবে, ঠিক আছে। আর এখানে কি থাকবে ডট 5 টু দি পাওয়ার p প্লাস q। তা আমরা কিন্তু বীজগণিতিক রাশির মধ্যে অঙ্কগুলো এরকম কেটে দিব না, সমান পাইছি যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু সমস্যা হবে, কাটবো না। আমরা এটা যেভাবে আছে এভাবেই রেখে সমাধান করব। কিভাবে করব, আমরা জানি এই পাওয়ারটা যদি সমান হয় তাহলে উপরে নেওয়া যা কথা নিচে নেওয়া তা কথা, বাট তারতম্য থাকলে আমরা সেটা এখানে দেখে নিব যে কি কোনটা বড় কোনটা ছোট। তো সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার দেখো 2 না, 2 এর পাওয়ার দেখো নিচে বড়, তাহলে আমরা নিচে চলে যাবো, 3 পাওয়ার 5 এর পাওয়ার যেহেতু সমান এটাকে আমরা উপরেই লিখবো, তাহলে 3 টু দি পাওয়ার p প্লাস q মাইনাস p মাইনাস q। আর 5 এরটা কী হবে দেখো, p প্লাস q মাইনাস p মাইনাস q, নিচের পাওয়ার 2 এর পাওয়ারটা নিচে নিয়ে আসি, তাহলে 2p প্লাস 2 মাইনাস 3p মাইনাস 1। তো এই লাইনটা আমরা লিখতে পারি। এখন এইটাও আমি মুছে দিই, মুছে দিলাম, আমার এইটুকু বাকি আছে। এখন দেখো আমরা যদি এখানে যাই তাহলে কি পাওয়া যায়, এই 3 দেখো সব কাটা যায়, এটা কাটা, এটা কাটা, তাহলে 3 টু দি পাওয়ার 0 ডট, এখানে 5 টু দি পাওয়ার 0 হবে, আর 2 টু দি পাওয়ার কী থাকবে, এই 3p কাটা 2 আর 1 যদি আমরা বিয়োগ করি তাহলে 1 থাকে। আমরা জানি 1-এরও মূল্য থাকে না, তো সেটা লিখলেও যা না লিখলেও তা। তারপর আমাদের কি হবে, আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1 ডট 1, নিচে হবে 2, 1 1 গুণ করলে 2। দেখো আমাদের যে রাইট হ্যান্ড সাইডে যে অবস্থা ছিল আমরা সেটা পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড। আর এটা কি প্রুভড, যেহেতু আমাদের দেখাতে বলছে। আর যদি বলতো প্রমাণ করো তাহলে আমরা লিখতাম হচ্ছে শোড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, অত্যন্ত সহজ একটি অঙ্ক এবং পরীক্ষা অনেক আসে, সুতরাং আমরা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করব, তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না। এখন আমি তোমাদের বইয়ের আরেকটি অঙ্ক করব প্রমাণেরই। তো এইটাও অনেক ইজি অঙ্ক, পরীক্ষা আসে। তো এই পদ্ধতিগুলা বিভিন্ন রকম হয়, যে যেভাবে পারো ওইভাবেই করবা। তো আমি প্রথমে এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে করি, রাইট হ্যান্ড সাইড বের করার চেষ্টা করি। এখন লেফট হ্যান্ড সাইড সমান সমান কী দেওয়া আছে দেখো তো, আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b ডট
x to the power b divided by x to the power c whole to the power b plus c, আর এখানে বলা আছে x to the power c divided by x to the power a whole to the power c plus a। এখন আমরা এটা খুব সহজেই করতে পারি, সেটা কি আমরা জানি যে নিচের পাওয়ারটাকে উপরে উঠে দিলে বিয়োগ হয়, তো সেটাই আমরা করব এখন, যে x to the power a minus b whole to the power a plus b dot x to the power b minus c whole to the power b plus c dot x to the power c minus a whole to the power c plus a। এখন দেখো আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সেক্ষেত্রে এটা যদি গুণ করি তাহলে ঘটনা কি দাঁড়ায়, a plus b into a minus b, আমরা সূত্র জানি কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডট এখানে হবে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডট এখানে হবে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখো এইটা a প্লাস বি, এটা a মাইনাস বি, যদি আমি গুণ করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেক্ষেত্রে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক বাকিগুলো একইভাবে হয়েছে। এখন দেখো এখানে কি হবে, আমি লিখতে পারি x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু বেসগুলো গুণ আকারে আছে পাওয়ারগুলো আমরা যোগ করে দিব, প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন এখানে করলে হবে x টু দি পাওয়ার শূন্য, আর x টু দি পাওয়ার শূন্য মানে কি 1, আর আমাদের রাইট হ্যান্ড সাইডে ঠিক তাই দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো শোড। তোমরা এই লাইনগুলো নিচে নিচে লিখবা, এখানে আমার নিচে জায়গা না থাকার কারণে আমি পাশাপাশি লিখিয়ে দিয়েছি, আর কিছু সরি এখানে শোড না, এখানে প্রমাণ করতে বলেছে, সুতরাং এখানে লিখবা হচ্ছে প্রুভড। তো আশা করি তোমরা ভুল করবা না, এখানে যা দেওয়া থাকবে ঠিক তাই লিখবা। তো এইটা হচ্ছে তোমাদের বইয়ের 14 নম্বর অঙ্ক, এটাও গুরুত্ব সহকারে। এখন আমি তোমাদের বইয়ের 16 নম্বর অঙ্কটি করব। 16 নম্বর অঙ্কটি হলো, যদি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a হয়, তবে দেখাও যে x y z সমান সমান 1। তো এখানে যা দেওয়া আছে আমরা তাই লিখবো, তারপর যেটা নিয়ে কাজ করার দরকার আমরা শুধু সেটা নিয়ে কাজ করলে আসলে হয়ে যায়। তাহলে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, a টু দি পাওয়ার x সমান সমান b, b টু দি পাওয়ার y সমান সমান c এবং c টু দি পাওয়ার z সমান সমান a। এখন আমি কোনটা নিয়ে কাজ করবো এটা আমার আগে বুঝতে হবে। যেমন এটা নিয়ে কাজ করলে দেখো আমি এর মানটা এখানে কোথাও পাবো না, পাইলে এই যে এটা, তারপর সি এর মানটা বসাই দেবো এটা, তো এটা নিয়েও কাজ করতে পারি। আবার আমি যদি ইচ্ছা করি এটা নিয়েও কাজ করতে পারি। তো আমি যে কোনো একটা নিয়ে কাজ করলেই আসলে এখানে অঙ্কটা হয়। তবে আমি এরকম একটা নিয়ে কাজ করবো যেটা নিয়ে কাজ করতে সুবিধা। তো আসো আমরা শেষেরটা নিয়েই কাজ করি। লিখবো যে এখন c to the power z, c to the power z সমান সমান a। এবার দেখো c to the power z, এই c এর মানটা হচ্ছে b to the power y, তাহলে আমি এখানে লিখতে পারি b to the power y whole to the power z সমান সমান a। তারপর দেখো এই পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয় তাহলে আমি লিখতে পারি b to the power yz। এখন এই b এর মানটা আবার a to the power x, এখানে বসাই দাও a to the power x yz সমান সমান a। এবার আসো আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করে দিই, তাহলে a to the power x yz সমান সমান a। এবার কোনো কিছু নাই পাওয়ার, সেটা হচ্ছে যে 1 ধরতে পারি। এখন বেস যদি সমান হয় তাহলে আমরা জানি সেখানে পাওয়ারও কি সমান, তাহলে ax yz সমান সমান 1। কীভাবে আমরা যেমন যদি এরকম জানি যে a to the power x সমান সমান a to the power y হয়, সেক্ষেত্রে x সমান সমান কিন্তু y। তো এটা আমাদের মনে রাখতে হবে, যদি বেস 1 থাকে তাহলে পাওয়ার অবশ্যই কি সমান। তো এই সূত্র ব্যবহার করে আমরা এখানে বেস দুটাকে সমান করে দিতে পারি। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমরা এভাবেই অঙ্কগুলো করব, আসলে অনেক সহজ অঙ্ক, এগুলো আমরা যে কোনোভাবেই করতে পারি, তোমাদের বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। এখন তোমাদের বইয়ের 19 নম্বর একটা অঙ্ক আছে, আমরা এটা করবো, এটা আসলে সমাধান। তো সমাধান করা মানে হচ্ছে যে চলকটা থাকে সেই চলকটার মেইন মান বের করা। তাহলে এখানে x এর মান বের করবো, বাট x দেখো পাওয়ারের উপর আছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা বৃত্তিটাকে যদি সমান করতে পারি তাহলে পাওয়ারকে সমান লিখতে পারবো, আর সেই সূত্রটা ব্যবহার করি আমরা এই অঙ্কটা করতে পারি। আবার দেখো যদি a to the power x সমান সমান a to the power y হয়, তাহলে আমি বলতে পারি x সমান সমান y। তাহলে এইটা কি আসলে a to the power x সমান সমান a to the power y হবে যদি এবং কেবল যদি x সমান y হয়। তো x এবং y যদি সমান না হয় তাহলে এখানে আসলে a এবং a যে সম্পর্কটা সেটা আসলে সিদ্ধ করবে না। এই জন্য x এবং y এর যে পাওয়ার আছে এই দুটা সমান হইতে হয়। তো আমরা এখন যদি একটা এখানে অঙ্কের দিকে তাকাই তাহলে দেখবো এখানে আছে রুট আর এখানে আছে রুট ওভার পিছনে 3। তাহলে আমরা কি করতে পারি, এখানে রুট মানে হচ্ছে হাফ, হাফ লিখে দিব, এখানে বা লিখো, আর এখানে পাওয়ার যা আছে তাই লিখো। এখানে 3 দি পাওয়ার 1/3
এখানে হবে 2x মাইনাস 1। এবার দেখো পাওয়ারে পাওয়ারে আমরা জানি গুণ হয়, সেক্ষেত্রে এই হাফ আর এটা যদি গুণ হয় তাহলে x প্লাস 1 ডিভাইড বাই 2, আর এখানে হবে 2x মাইনাস 1 ডিভাইড বাই 3। দেখো বেস কিন্তু এবার মিলে গেছে, তাহলে বেস মিলে গেলে আমরা পাওয়ারটাকে সমান লিখতে পারি। তাহলে x প্লাস 1 ডিভাইড বাই 2 সমান সমান 2x মাইনাস 1 ডিভাইড বাই 3, বা এবার কোনাগুনি গুণ দাও, এটা গুণ দিলে 4x মাইনাস 2, এখানে গুণ দিলে 3x প্লাস 3। এবার আমার সমাধান হয়ে গেছে। এটা এই পাশে আনলে 4x থেকে 3x বাদ যাবে x, আর 2 এর পাশে গেলে যেহেতু যোগ হয়ে যায় তাহলে x সমান সমান 5। এটাই হচ্ছে তোমাদের সমাধান। তো আশা করি এটা বুঝতে পেরেছো, অনেক সহজ একটা অঙ্ক। তো আমাদের এই টাইপের কোনো অঙ্ক থাকলে আমরা যদি উভয় পক্ষের বেসটা দেখি গুণাকারে থাকে, এই পাশেও দেখো যা আছে গুণাকারই বেস থাকবে, যোগ বিয়োগ আকারে যদি বেসগুলো থাকে তাহলে কিন্তু সেখানে ভিন্ন নিয়ম। যদি গুণাকারে থাকে তাহলে আমরা উভয় পাশে বেসটাকে আমি সমান করে ফেলবো, সমান করে ফেললে আমরা কি করব, সেখানে পাওয়ারটাকে সমান লিখতে পারবো। এভাবে আমরা এই সমাধানগুলো করতে পারি। এখন তোমাদের বইয়ের আরও একটি অঙ্ক করবো আমি, সেটা 20 নাম্বার। এটাও সমাধান। 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান সমান 3। এবার দেখো বেসগুলো যোগ আকারে আছে, তো সুতরাং বেস একরকম করে আমরা এটা যোগ করে পাওয়ারগুলোকে সমান করে দিতে পারবো না, কারণ এখানে যোগ আকারে থাকার কারণে। তো এটার ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক, সেটা আমরা করি। এখানে দেখো আমরা বা লিখবো 2 টু দি পাওয়ার x, এই ক্ষেত্রে আমরা পাওয়ারটাকে আলাদা করে দিব, 2 টু দি পাওয়ার মাইনাস x সমান সমান 3, বা 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর ইনভার্স থাকার কারণে এটা 1 এর নিচে চলে যাবে, সমান সমান 3। এখন এই সূচক আকারে যে অবস্থা আছে এই অনুসারে আমরা অঙ্ক করতে একটু কঠিন লাগে বা কষ্ট হয় বিধায় আমরা এটাকে কি করি, এটাকে কনভার্ট করে ফেলি। তাহলে আমি এখানে লিখতে পারি যে ধরি 2 টু দি পাওয়ার x সমান সমান a। তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো, আমরা এখানে বলতে পারি যে অতএব এইটার পরিবর্তে a বলতে পারি, 2.1/a বলতে পারি, পরে 3 বলতে পারি। বা এইবার লসাগু করে দাও, আমরা জানি লসাগু হবে a আর a যদি গুণ করি a স্কোয়ার, উপরে 2 নিচে হবে এখানে 3। এখন কোনাকুনি গুণ করলে ঘটনা কি দাঁড়ায়, a স্কোয়ার প্লাস এখানে হবে 2 সমান সমান 3a। হ্যাঁ, আমরা এই পাশে চলে যাই। দেখো এখন কি হয়, বা আমরা যদি এটা এই পাশে আনি a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 সমান সমান 0, বা আমরা এটাকে উৎপাদক করতে পারি। উৎপাদক করলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 সমান সমান 0, বা a কমন নাও, তাহলে a মাইনাস 2 মাইনাস 1 কমন নাও, a মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন বা দাও a মাইনাস 2, আর এখানে হবে কি a মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা দুইটাকে আলাদা করে দিই, হয় a মাইনাস 2 সমান সমান 0, তাহলে আমরা কি বলতে পারি, বা a সমান সমান 2, বা এর যে মানটা আসলে অরিজিনাল মানটা ছিল সেটা 2 টু দি পাওয়ার x, তাহলে 2 টু দি পাওয়ার x সমান সমান 2 টু দি পাওয়ার 1, অতএব x সমান সমান 1। এটা হচ্ছে আমাদের একটা সমাধান, ঠিক আছে, x সমান 1। আবার আমরা যদি অথবা দিই, অথবা এখানে a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি a সমান সমান 1। এটাকে আর এই পাশে নিয়ে যাই আমি, এর মানটা আমরা কি ছিল 2 টু দি পাওয়ার x সমান সমান 1। এখন দেখো 1কে আমরা যে কোনো বেজ দিতে পারি, কারণ 1 এর ওই বেজের মাথা যদি 0 দিয়ে দিই আমরা জানি তার মান 1, তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 1, তাহলে এখানে x সমান সমান 0। এখন দেখো এখানে সমাধান আসছে দুইটা, তাহলে আমরা বলতে পারি এখানে সুন্দর করে যে নির্ণয় সমাধান x সমান 0 এবং 1। তাহলে নির্ণয় সমাধান কি দাঁড়ালো আমাদের, যে নির্ণয় সমাধান x সমান সমান 0 এবং 1। তো এই দুইটা হচ্ছে সমাধান। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারের মোটামুটি সমস্ত অঙ্কই আমি শেষ করে ফেলেছি। সৃজনশীল অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে। আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।